এই ঘটনা ঘটেছিল আমাদের এলাকার একজন ভ্যান চালকের সাথে। তার নাম শহীদুল ইসলাম। ঘটনাটা ঘটে 1988 সালের দিকে। সময়টা ছিল বর্ষাকাল। শহীদুল চাচা আমাকে ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। এবার দেখুন কি চমৎকারভাবে উনি বর্ণনা করেন। সন্দেহটা আমার সেজন্যই হয়েছিল। সে সময় আমাদের ভাগ্য ভালো ছিল না, তাই ধান কাটার কিছুক্ষণ পরেই ঝোড়ো বৃষ্টিতে চারিদিক ডুবে যায়। সেই বছর বর্ষার ভয়ঙ্কর রূপ দেখে গ্রামবাসী চারিদিকে সব পুকুর, রাস্তা, মাঠ, জমি সব জায়গায় পানি। তোমাদের বাসার পাশের পুকুরের পাড় অনেক বড় হবার কারণে, অর্থাৎ আমাদের পুকুর পাড়টা অনেক বড় হবার কারণে বাড়ির পাশের রাস্তায় খুব একটা পানি ছিল না। বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন পুকুর থেকে কই মাছ পাড়ের দিকে উঠে আসতে চেষ্টা করে। গ্রামের লোকজন মাঝে মাঝে বৃষ্টির সময় পুকুর থেকে কই মাছ বা অন্যান্য মাছ ধরে নিয়ে যেত। তাই কেন যেন ওই বর্ষার সময় পুকুর থেকে মাছ ধরতে না পারে সেজন্য চাচ্চু কিছু লোকজন দিয়ে পুকুরের চারপাশে বেড়া দিয়ে দেয়। আমি, আমার বন্ধুরা সে সময় অনেক ধূর্ত ছিলাম, তাই আমি আর আমার 3 বন্ধু মিলে একটা ফোন দিয়ে আটি। আমার একদিন বিকেলে বসে কথায় কথা আমি বলছিলাম যে অনেকদিন মাছ ধরতে যাওয়া হয় না, ভিটার ওই পুকুরে বৃষ্টির সময় অনেক কই মাছ পাওয়া যায়। সেদিন রাতের বেলা বৃষ্টি নামবে, অর্থাৎ যেদিন রাতের বেলা বৃষ্টি নামবে সেদিন ওই পুকুরে মাছ ধরতে যাব। এই ঘটনার পরের দিন রাতের বেলা মুষলধারে বৃষ্টি নামে। ওই দিন আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার জানালার পাশে এসে কে যেন আমাকে ডাকতে থাকে। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম আমার বন্ধু আসলাম আমাকে ডাকছে। আমি জানালা না খুলে বললাম, কিরে আসলাম, আসলাম নাকি? ওই দিক থেকে আসলাম এপিসোডটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে এখন চলে যাব সরাসরি আমরা আফনান ভাইয়ের ঘটনায়। ইন দ্য মিন টাইম আমাদেরকে লিখুন, আমাদেরকে ইমেইল করুন। আমাদের ইমেইল করতে হলে russell.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসটি মনে রাখলে হবে। www.facebook.com/russell.স্বাধীন। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। এইখানে এসে আপনি কমেন্ট করলেই হবে। এবং আমাদের যে সমস্ত কথা আমাদের সাথে আপনারা সবসময় শোনেন, সেই সমস্ত কথা, সেই সমস্ত নাম বা সেই সমস্ত কোনো কিছু যদি অন্য কারো কোনো জায়গায় ব্যবহৃত হতে দেখেন, ডেফিনেটলি আমাদের ইনফর্ম করবেন, আমাদের জানিয়ে দেবেন এবং অবশ্যই বিভ্রান্ত হবেন না। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায়। এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। যারা গত সপ্তাহে আমাদের কাছে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চেয়েছিলেন তাদের জন্য এই ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোস্তফা আলম রোমান। আমার বাসা রাজশাহীতে। আজকের ঘটনাটি ভূত.com-এ পাঠানো আমার তৃতীয় ঘটনা। 46তম এপিসোডে শহীদুল চাচার একটি ঘটনা পড়িয়ে শোনার জন্য এবং আমাকে ফোন করে জানানোর জন্য অনেক ধন্যবাদ। আজ যে ঘটনাটি লিখছি তা শহীদুল চাচার ছোট ছেলে আরাফাত ইসলাম সজলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যা তার সাথে ওই একই পুকুরে ঘটেছে। এই মুহূর্তে স্টুডিওতে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, তাই ঘটনাটি আপনি পড়ে শোনালে অনেক খুশি হব। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ঘটনাটি শুরু করছি। আরাফাত ভাই যেভাবে আমাকে ঘটনাটা বলেছিলেন আমি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছিল 2003 সালের দিকে। আমার বয়স তখন প্রায় 11-12 বছর। গ্রামের মাদ্রাসায় টুকটাক আমসিপাড়া পড়তে শুরু করেছি। ভোরের বেলা মাদ্রাসায় যাই আর সারাদিন আব্বার সাথে জমিতে চাষাবাদের কাজ করি। দিনকাল ভালোই চলছিল,
কিন্তু হঠাৎ করেই একদিন আমাদের পাশাপাশি দুই গ্রামের মধ্যে বিবাদ বেঁধে গেল। মূলত গ্রামের চেয়ারম্যান সাহেবের এক চেলার বেআইনিভাবে জমি দখলকে কেন্দ্র করে পাশাপাশি দুই গ্রামের মধ্যে বিবাদ মাথে। অনেক সংঘর্ষ, লাঠালাঠি, পরিস্থিতি অনেক উষ্ণ উত্তপ্ত ছিল। এই সময় আমাদের মাদ্রাসাটাও বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ ওই মাদ্রাসায় প্রায় দুই গ্রামের ছেলেমেয়েরাই পড়তে আসতো। যাই হোক, এই ঘটনার কিছুদিন পর অনেককেই দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয়, আর 8 দিন পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেআইনিভাবে দখল করা জমিটি উদ্ধার করা হয়। যেহেতু জমিটি সম্পূর্ণভাবে দখলের পূর্বেই ঝামেলাটা শুরু হয়েছিল, তাই জমিটি ফেরত পেতে খুব একটা সমস্যা হয়নি। ঠিক এই সময়ে আরও একটি খবর পাওয়া যায়। দুই গ্রামের মধ্যে সংঘর্ষের সময় আমার ছোট চাচার, শহীদুল চাচার ভাইয়ের হাতে চেয়ারম্যানের সেই চেলার শ্যালক গুরুতরভাবে আহত হন, আর প্রায় 1 সপ্তাহ পরেই সিরাজগঞ্জের সদর হাসপাতালে তার মৃত্যু ঘটে। এর ফলে চেয়ারম্যানের সেই চেলা আমাদের গ্রামের লোকজনের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে, প্রতিশোধ নেবার জন্য পাগলের মতো হয়ে থাকে। কিন্তু প্রতিশোধের ব্যাপারে চেয়ারম্যানকে বলতে পারেনি, কারণ চেয়ারম্যান নিতান্তই একজন ভালো মানুষ ছিলেন। তবুও নিজের ক্ষমতার রক্ষার্থে পূর্বের ঘটনায় কিছুটা তিনি নীরব আর নিরপেক্ষই ছিলেন। যা হোক, সংঘর্ষে শ্যালকের মৃত্যুর ব্যাপারটা সে পুলিশকে জানতে দিতে চায়নি, কারণ সে নিজেই এর প্রতিশোধ নিতে চেয়েছিল। আর প্রতিশোধ প্রবণ মানসিকতা থেকেই সে আমার চাচার খোঁজ করতে থাকে। আমার চাচা ভেবেছিলেন এই ঘটনায় পুলিশ হয়তো তাকে গ্রেফতার করবে, এই ভয়ে তিনি কিছুদিনের জন্য এলাকার বাইরে চলে যান। এক পর্যায়ে আমার চাচার ব্যাপারে কোনো খোঁজ খবর না পেয়ে চেলা আমাদের পরিবারের ওপর আক্রমণের পরিকল্পনা করতে থাকে। পাশের গ্রামের এক ছেলে মাদ্রাসায় আমার সহপাঠী হওয়ায় চেয়ারম্যানের সেই চেলা আমাদের ব্যাপারে তার কাছ থেকেই খোঁজ খবর নিতে থাকে। প্রথমে সে চেয়েছিল আমার বাবার কোনো একটা ক্ষতি করতে, কিন্তু পরবর্তীতে আমার সেই সহপাঠীর কাছ থেকে জানতে পারে আমি চাচার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর যেহেতু আমি সবচেয়ে ছোট আর আদরের ছিলাম, সেহেতু সে আমার ক্ষতি করার জন্য পরিকল্পনা করতে থাকে। সে গ্রামের কিছু লোকজন ঠিক করে আমাকে অপহরণ করার জন্য, কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা তাদের সেই কুকর্মে সফল হতে পারেনি। আমি সেবারের মতো বেঁচে গিয়েছিলাম। ফলে সে তার প্রতিশোধ নেয়ার জন্য আরও পাগল হয়ে ওঠে। হঠাৎই তিনি এক হিন্দু কবিরাজের বা তান্ত্রিকের খোঁজ পান। তিনি মূলত তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন, যেটাকে আমরা বলি ব্ল্যাক ম্যাজিক। একদিন সন্ধ্যায় তিনি সেই তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়ার পর যখনই সে তার প্রতিশোধের কথাটি বলতে যাবে, ঠিক তখনই তান্ত্রিক বলে ওঠে, যদি প্রতিশোধ চাস তাহলে তোর শ্যালকের কবর থেকে 1 মুঠো মাটি আর যে কোনো একটা কাপড়ের অংশ নিয়ে আয়, সাথে 3000 টাকা। তান্ত্রিকের এই কথা শুনে সে কিছুটা চমকে ওঠে। তারপর সে তান্ত্রিককে কিছু একটা বলতে যাবে, তখনই তান্ত্রিক হাতের ইশারায় তাকে চলে যেতে বলে। সে কিছুটা অবাক হয়েই সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে সে তার সারা রাত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে থাকে। সে ভাবতে থাকে, আসলেই কি এই কাজটা করা উচিত হবে? যা হোক, এসব 7-5 ভাবতে ভাবতে হঠাৎ করে তার মাথায় প্রতিশোধের ব্যাপারটা চলে আসে। তাই পরের দিন বিকেল বেলায় সে তার শ্বশুর বাড়ি গিয়ে তার শ্যালকের একটি পাঞ্জাবি, 3500 টাকা আর কবরের পাশ থেকে 1 মুঠো মাটি নিয়ে তান্ত্রিকের কাছে পৌঁছে যায়। তান্ত্রিক তাকে দেখতে পেয়ে হাতের ইশারায় জিনিসগুলো সামনে রাখতে বলে, আর পরের দিন তাকে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে একটি তাবিজ নিয়ে আসতে বলে। তান্ত্রিকের কথা মতো সে চলে যায়, আর পরের দিন নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। সে গিয়ে দেখতে পায় একটি শিমুল গাছের নিচে ছোট একটি লাল রঙের পুটলি রাখা, সাথে পাথর দিয়ে চাপা দেওয়া একটি কাগজ। সেই পুটলিটিতে হাতে নিয়ে কাগজের লেখাটা পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, যাকে মারতে চাস তার বাড়ির আশেপাশে তাবিজটি পুঁতে দে। কাগজের লেখাটা পড়ে সে সেই রাতেই আমাদের বাড়ির পাশের বাঁশঝাড়ের মধ্যে তাবিজটি লুকিয়ে রেখে চলে যায়। যদিও ওই দিন রাতে আমার সাথে কিছু হয়নি, তবে সেই লোকটি, অর্থাৎ সেই চেলাটি, রাতে ঘুমানোর পর একটি স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখতে পায় অদৃশ্য কেউ একজন বলছে, তোর কাজটা আমি করে দেব, কিন্তু আমার পুরস্কার? গুরু অর্থাৎ তান্ত্রিক তো আমাকে পাওনাটা তোর কাছ থেকে বুঝে নিতেই বলেছে। এটা শুনে সে বলে, কি চাই তোমার? তুমি যা চাও আমি দেব, কিন্তু আমার কাজটা করে দাও। এটা শুনে অদৃশ্য লোকটা তাকে বলে, কাজ শেষে তোর মায়ের একটি ইন্দ্রিয় নষ্ট হয়ে যাবে। ধরে নে সে আর কোনোদিন কানে শুনতে পাবে না, কোনোদিন চোখে
দেখতে পারবে না। এটা শোনার সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। সে বিছানা ছেড়ে উঠতেই শুনতে পেল ফজরের আজান। এবার সে অনেকটাই ঘাবড়ে গেল আর কিছুটা আতঙ্কিত হয়ে গেল। তাই সকালেই সে সেই তান্ত্রিকের কাছে এর সমাধান চাইতে গেল, কিন্তু পূর্বের ওই স্থানে গিয়ে সে কাউকে খুঁজে পায়নি। সে অত্র এলাকায় অনেকেই তান্ত্রিকের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু পরবর্তীতে কোনোভাবেই তান্ত্রিককে আর খুঁজে না পেয়ে সে ছদ্মবেশে আমাদের গ্রামে আসে এবং আমার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তাবিজটি নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে চলে যায়। ওই দিন আমি মাদ্রাসায় পড়া শেষ করে জমিতে চলে গিয়েছিলাম আব্বাকে সাহায্য করার জন্য। ওই দিন দুপুরে নাকি এক ফকির আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি নাকি ভিক্ষা নিয়ে চলে যাবার সময় আমার মাকে বলেছিলেন, তোর ছেলেকে আগামী 3 দিন একা পুকুরে নামতে দিস না। এটা শুনে মা সেরকম কিছু ভাবেনি। তিনি ভেবেছিলেন হয়তো বয়স্ক মানুষ এমনি বলেছে। মা ব্যাপারটা খুব একটা আমলে নেননি তখন। ওই দিন জমি থেকে ফিরে আমার আব্বা আর বড় ভাই একসাথে পুকুরে গোসল করতে নামি। হয়তো সেই জন্যই কিছু হয়নি, কিন্তু আসল ঘটনা ঘটে পরের দিন। আমার শরীর একটু খারাপ হওয়ার জন্য আব্বা আমাকে তাড়াতাড়ি জমি থেকে বাড়ি পাঠিয়ে দেন। আমি বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রামের পর গোসলের জন্য পুকুরের পাড়ে যাই। যাওয়ার সময় মা রান্নাঘর থেকে বলল, গোসল শেষে খালেকের বাড়ি থেকে সবজির ঝুড়িটা নিয়ে আসিস। এটা শুনে আমি পুকুরের পাড়ে চলে যাই। গোসলের সময় ডুব দিতে দিতে আমি পুকুরের কিছুটা মাঝখানে চলে গিয়েছিলাম। শেষবারের মতো ডুব দিয়ে যখন ফিরে আসতে নেব, তখন দেখলাম পুকুরের মাঝখানে আরও একজন রয়েছে, কিন্তু আমি যখন পুকুরে নেমেছিলাম তখন কাউকেই আশেপাশে দেখিনি। যা হোক, আমি ভাবলাম গোসল করতে করতে হয়তো খেয়াল করিনি, উনি হয়তো আমার অন্য পাশে এসেছেন। এটা ভেবে যখনই আমি পাড়ের দিকে ফিরে আসতে নিলাম, ঠিক তখনই মনে হলো কি যেন পানির নিচ থেকে আমার পা ধরে টানছে। কিন্তু কে এই কাজ করবে? পানিতে যে একজন ছিল সে আমার থেকে অনেকটাই দূরে, তাহলে কে? আমি বুঝে ওঠার আগেই মনে হলো আরও 2টো হাত আমার পা টেনে আমাকে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি কিছুটা ভয় পেয়ে আমার পাশে থাকা লোকটার কাছে সাহায্য চাইলাম। তারপর যা ঘটল তা আর বলার মতো না। আমি সেই লোকটার দিকে তাকাতেই দেখলাম সে আমার দিকে তাকিয়ে অট্ট হাসি হাসছে। সে আমাকে বলতে লাগলো, চল আমাদের সাথে, তোকে নিতেই আমরা এসেছি, চল। মুহূর্তের মধ্যে চেহারা তার বিভৎস রূপ ধারণ করলো। দিনের বেলাতেও এরকম দৃশ্য যে কতটা ভয়ঙ্কর বোধহয় সেটা না দেখে গিয়েছিলাম, কারণ আমাদের মধ্যে সবচেয়ে ধূর্ত আর সাহসী ছিল ও। হঠাৎ করে আমার কথা শুনে এভাবে কেঁদে ওঠায় আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু এরপর ও যেটা বলল সেটা যে কারো মেনে নিতে কষ্ট হবে। ও বলল, আমরা যেদিন প্রথমবার ওইজা বোর্ড নিয়ে খেলছিলাম সেদিন কোনো উত্তর বা সাড়া পাইনি, কোনো অস্বাভাবিক ঘটনাও আমাদের সাথে ঘটেনি। কিন্তু ওই দিন রাতের পর আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম কোনো এক পাহাড়ি এলাকায় আমি দাঁড়িয়ে আছি। হঠাৎই পেছন থেকে পুরুষ কণ্ঠে একজন আমাকে নাম ধরে ডাকলো। পেছনে তাকিয়ে দেখি লম্বা একজন বৃদ্ধ লোক, পরনে ধুতি পাঞ্জাবি আর শরীরে নীল রঙের একটা চাদর চড়ানো। ওনার চেহারাটা বেশ মায়াবী, ফ্রেঞ্চ কাট দাড়ি, চুলগুলো ছোট ছোট, তবে নখগুলো বেশ বড় এবং অদ্ভুত। আমি পেছনে তাকিয়ে ওনার ডাকের সাড়া দিতেই উনি বলে উঠলেন, ডোন্ট কল মি অ্যাগেন, ইউ আন্ডারস্ট্যান্ড? আই ওয়ার্ন ইউ, নেভার প্লে ওইজা বোর্ড এগেইন। আই ওয়ার্ন ইউ, নেভার প্লে ওইজা বোর্ড। বন্ধুর দেয়া বর্ণনা এবং কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে ওটা সেই লোকটাই যাকে আমি রাস্তায় বেরোলে দেখতে পাই। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ফোনটা রেখে আরও কয়েকজন বন্ধুকে ফোন করি কোনো ভালো হুজুরের খোঁজ পাবার জন্য। ব্যাপারটা আমি বাড়িতে জানাতে চাচ্ছিলাম না, কারণ বাড়িতে জানালে আব্বু আম্মু আর কোথাও যেতে দেবে না। তাই কয়েকদিনের চেষ্টায় এক বন্ধুর কাছ থেকে রাজশাহীতে একজন ভালো হুজুরের খোঁজ পাই। ওনার সাথে যোগাযোগ করে আমি তোদের এখানে এসেছি। যদিও তোকে সত্যিটা বলিনি, কিন্তু এখন তুই সবটা জেনে গেলি। তবে তোকে একটা মজার বিষয় বলি, বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমি লোকটাকে দেখতে পাচ্ছিলাম, আর তিনি এখন তোর পেছনে দরজার চৌকাঠে বসে আছেন। ঘটনা শোনার সময় ঠিক এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন এবং এখনো আমার দিকেই তাকিয়ে আছেন। তো এই ছিল আমার সেই ভাইয়ের ঘটনা। তিনি যখন বলছিলেন লোকটা আমার পেছনে আমার ঘরের চৌকাঠে বসে আছেন, আমি ভয়ে ভয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠে রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে সূরা পড়ে ঘর বন্ধ করে দিলে ভাইয়া বলেন, ঘরটা বন্ধ করার কারণে হয়তো উনি ভেতরে আসতে পারছেন না, তাই তোর বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। ভাইয়ার কাছ থেকে ঘটনাটা শুনে আমি ভয়ে কাঁপছিলাম, কারণ আমার রুমেই অদৃশ্য একজন আছে যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করে বিষয়টা একবার অনুভব করার চেষ্টা করুন।
আশা করি বুঝতে পারবেন। এরপর হুজুরের সাথে দেখা করে পরের দিনই ভাইয়া চলে যান। ওই হুজুর শুধু তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনেছেন আর দুটো পানি পড়ার বোতল দিয়েছেন। 3 দিন পর সবটা জানাবেন এবং নিয়ম কানুন বলে দেবেন। 3 দিন পর ভাইয়ার সাথে কথা বলে জানতে পারি হুজুর তাকে ফোন করেছিলেন। তিনি বললেন, ওইজা বোর্ড আমাদের ইসলামে সম্পূর্ণ হারাম। তুমি যে না জেনে না বুঝে ওইজা বোর্ড খেলেছ, এটা তারই ফল। জিনটার বাড়ি ভারতের উত্তরাখণ্ডে। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মূলত পারিবারিক কলহের কারণে তার স্ত্রী লিমা তাকে বিষ খাইয়ে মেরে ফেলে এবং পরবর্তীতে নিজেও আত্মহত্যা করে। 2001 সালে ওখানকার একজন লোক এই লোকের বাড়িতে যান এবং তার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে এই ওইজা বোর্ডের মাধ্যমে তাকে ডাকার চেষ্টা করেন। কিন্তু তার কিছু ভুলের কারণে জিনটা এই বোর্ডের মধ্যে আটকা পড়ে যায়। ওই দিন ভয়ে লোকটা পালিয়ে গেলেও কেউ একজন বোর্ডটা ওখানে খুঁজে পায় এবং বাজারে বিক্রি করে দেয়। এইভাবেই অনেক হাত বদল হতে হতে তোমার বন্ধু অনলাইন থেকে একটা কিনে নেয় আর তোমাদের নিয়ে খেলতে বসে। যদিও লোকটা স্বপ্নে গিয়ে তোমার বন্ধুকে সতর্ক করেছিলেন, কিন্তু সে পাত্তা দেয়নি। পরের দিন খেলার সময় সত্যি বলতে তোমরা কেউ নিয়ম মানোনি। তিনি মূলত তার স্ত্রীর কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, তাই তোমাদের অদ্ভুত বিষয়গুলো তোমাদের সাথে ঘটেছে। রাগের কারণে ফোনটাও নষ্ট করে ফেলেছেন। আর তোমাদের ভুল ছিল খেলার মাঝখান থেকে ওভাবে উঠে চলে আসা। তোমার বদলে সবার প্রথমে অন্য কেউ যদি খেলা ছেড়ে উঠে পড়তো তাহলে হয়তো জিনটা তার পিছু নিত। মূলত নিয়ম না জানার কারণেই তোমার পিছু নেওয়ার সুযোগ পেয়েছে। তবে সে এই মুহূর্তে হয়তো আর কোনো ক্ষতি করছে না, কিন্তু সঠিক সময়ে সুরক্ষা ব্যবস্থা না নিলে একদিন না একদিন সুযোগ বুঝে ঠিকই তোমার বড় ধরনের ক্ষতি করবে। তোমাকে যে দুটো পানি পড়ার বোতল দিয়েছিলাম তার মধ্যে একটা তোমার বন্ধুকে দিও। আগামী 21 দিন ফজরের নামাজের পর ওটা 1 চামচ করে খেলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে কিছু নিয়ম বলে দিচ্ছি, সেগুলো মেনে চলবে। 21 দিনের ভেতর সমস্যাগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। এটাই ছিল হুজুরের কথা এবং আমার ভাইয়ার ঘটনা। ভাইয়া এখন অনেকটা সুস্থ আছেন এবং এখন বাইরে বেরোলে সবসময় লোকটাকে দেখতে পান না। সত্যি বলতে এই ঘটনার অনুভূতিগুলো বলে বোঝানো সম্ভব নয়। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ভাইয়া ওই লোকটার চেহারার বর্ণনা দিতে গিয়ে খাতায় কয়েকটা জিনিস এঁকে দিয়েছিলেন। সেটা দেখেই আমি লোকটার একটা স্কেচ তৈরি করি। ভাইয়াকে ছবিটা দেখানোর পর তিনি অবাক হয়ে বলেছেন লোকটার সাথে ছবির প্রায় 75% মিলে যায়। আমি রাসেল ভাইকে ছবিটা পাঠিয়েছি। যদি কেউ দেখতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করুন বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবার প্রতি অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রোমান। আশা করছি আপনি ভালো আছেন এবং এই ঘটনাটি পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে এই ঘটনাটি পাঠিয়েছেন এবং চমৎকার একটি ঘটনা। আমরা নতুন অনেক কিছু জানলাম এবং পড়েও খুব মজা পেলাম আমরা সবাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনারাও যারা ঘটনা পাঠাতে চান, সামনে হ্যালোইন, সুতরাং বেশি করে ঘটনা আমাদের পাঠাতেই হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনি অডিও ক্লিপ বা লিখে যেভাবে হোক ঘটনা পাঠিয়ে দিন। ঘটনা শুনতে শুধু অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে বলতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ করে পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আজকের মতো আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। খালামণির সাথে কথা বলতেন এবং কথা বলার সময় আমি ঠিক সেই প্রথম দিনের মতো আতঙ্ক এবং ভয় আম্মুর মাঝে লক্ষ্য করতাম। যা হোক, আমার নিজের চোখে দেখা ঘটনা বলতে এইটুকু ছিল। কিন্তু কি দেখেছি এবং কেনই বা দেখেছি তার কারণ বা ব্যাখ্যা কোনোটাই আমার জানা ছিল না। মূল ঘটনাটি আমি জানতে পারি 2016 সালের দিকে, অর্থাৎ প্রায় 8 বছর পর রহস্যটা আমার কাছে পরিষ্কার হয়। আমি তখন ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। শুক্রবার শো শুনে পরের দিন বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে ঘটনা শুনিয়ে ভয় দেখাতাম। এরকমই একদিন গ্রামের বাড়িতে গিয়ে কাজিনদের সাথে আড্ডা দিতে ভূতের গল্প বলতে শুরু করি। গল্প শেষে একজন বলে ওঠে, আরে এটা তো মনে হয় বানানো গল্প। আমাদের ওই আপুর সাথেই তো একটা ভৌতিক ঘটনা ঘটেছে। আজকে আপু আমাদের বাসায় আসবে। আপু আসলে তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনব। কিন্তু আপু সেবার গ্রামের বাড়িতে বেড়াতে আসলেও আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেননি। জানি না কেন।
তবে হয়তো আমরা একটু ছোট ছিলাম, ভয় পাবো দেখে তিনি বলেননি। কিন্তু সে বছর আপু যখন রাজশাহীতে আমাদের বাসায় আসলেন, তখন আমি নাছোড় বান্দার মতো তাকে চেপে ধরি ঘটনাটি শোনানোর জন্য। একটা সময় আমার জেদের সাথে না পেরে তিনি ঘটনাটি শোনাতে রাজি হন এবং ওই দিন রাতের বেলা বাসার সবাই মিলে আড্ডা দেবার সময় তিনি ঘটনাটি বলতে শুরু করেন। আপু আমাকে ঘটনাটি যেভাবে বলেছিলেন আমিও ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। 2008 সালের 22 এপ্রিল আমার বিয়ের দিন। বাবা মারা যাবার পর পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় মা, বড় আপু এবং দুলাভাই মিলে একজন ভালো ছেলের খোঁজ করে আমার বিয়ে ঠিক করেন। ছেলেটি একটি কলেজে শিক্ষকতা করতেন। পরিবারের সবাই ছেলেটিকে পছন্দ করার কারণে আমিও আর দ্বিমত পোষণ করিনি। সম্বন্ধ পাকাপাকির 15 দিনের মধ্যেই আমাদের বিষয়টা সম্পন্ন হয় এবং বেশ ভালোভাবেই সম্পন্ন হয়। তবে বিয়ের দিন রাতে শ্বশুরবাড়ি পৌঁছে গাড়ি থেকে নামার পর আমি কেমন যেন অস্বস্তি বোধ করছিলাম। শ্বশুরবাড়ির 4-5 জন মানুষ আমাকে গাড়ি থেকে নামিয়ে বরণ করতে আসার পর আমার মনে হচ্ছিল মাথার ওপর থেকে একরকম গরম বাতাস যেন আমাকে ঘিরে ফেলেছে। আমি এই কারণে প্রচণ্ড অস্বস্তি বোধ করছিলাম। তবে বরণ শেষে বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার ভেতরের অস্বস্তি ভাবটা কেটে যায়। ভেবেছিলাম হয়তো ভারী পোশাক পরে আছি আর বাইরে একটু গরম আবহাওয়া থাকার কারণে এরকমটা হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে এটা সম্ভব ছিল না। জানুয়ারি মাস, ঘন কুয়াশায় আচ্ছন্ন কনকনে শীতের রাতে এমনটা হবার প্রশ্নই আসে না। যা হোক, সকলের আন্তরিকতা আর আনন্দ উল্লাসে ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। এরপর দিনগুলো ভালোই কাটছিল, আর সত্যি বলতে আমার শ্বশুর বাড়ির লোকগুলো অনেক ভালো মানুষ, তাই সেই বাড়িতে মানিয়ে নিতে আমার খুব একটা অসুবিধা হয়নি। বিয়ের ঠিক 2 মাস পরেই আমার অনার্স 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা। বিয়ের তোড়জোড় আর কাজকর্মের মাঝে পড়াশোনা ভালোভাবে হয়ে ওঠেনি। তবে এ ব্যাপারে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক সাপোর্ট করেছেন। তারা পড়াশোনা নিয়ে আমাকে কখনো বাধা দেননি। এমনকি একদিন বিকেলবেলা আমি আমার রুমে বসে পড়ছিলাম। ওই দিন বাড়িতে শুধু আমি আর আমার শাশুড়ি মা ছিলাম। শ্বশুর মশাই শহরের বাইরে গিয়েছিলেন কোনো একটা কাজে। আমার স্বামী তখন কলেজে থাকা অবস্থায় তিনি আমাকে ফোন করে বলেন, আজ আমার ট্রান্সফার অর্ডার এসেছে, আমাকে প্রমোশন দিয়ে ভাইস প্রিন্সিপাল করে খুলনার একটা কলেজে পাঠিয়ে দেওয়া হবে, তাই অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আজ বাড়ি ফিরতে একটু দেরি হবে। এটা বলে তিনি ফোনটা রেখে দিলে আমি ব্যাপারটা আমার শাশুড়িকে জানিয়ে আবার পড়তে বসে যাই। সময়টা ঠিক সন্ধ্যা 7টা। হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘরের জানালায় 2 বার নক করলো। শীতের সময় হবার কারণে আমি ঘরের জানালাটা বন্ধ রেখেছিলাম, তাই বাতাসের কারণে শব্দ হয়েছে ভেবে বিষয়টা পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর আবারও 2 বার নক করার শব্দ, কিন্তু এবার সেই শব্দের সাথে অস্পষ্টভাবে কারো কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি জানালা খুলে কাউকে না দেখতে পেয়ে জানালাটা বন্ধ করে আবার পড়তে বসে যাই। একটু পর আবারও কেউ যেন জানালায় নক করলো, কিন্তু এবার শুধু নক করার শব্দ নয়, আমি স্পষ্ট শুনতে পেলাম নক করতে করতে কেউ একজন আমার নাম ধরে ডাকছে, একটা পুরুষ কণ্ঠ। আমি স্বাভাবিকভাবে জানালাটা খুলি, কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না। প্রথমে ব্যাপারটাকে মনের ভুল মনে করলেও পরে ভাবলাম কেউ হয়তো আমার সাথে মজা করছে, তাই জানালাটা লাগিয়ে দিয়ে পাশের রুমে গিয়ে শাশুড়ি মাকে সবটা জানাই। তিনি এটা শুনে এক প্রকার হাসি ঠাট্টা করে বললেন, আমাদের অনেক আত্মীয় স্বজনই তো আশেপাশে থাকেন, তাদের মধ্যে কেউ হয়তো মজা করেছে তোমার সাথে। মায়ের সাথে আমিও এটা নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করে রুমে ফিরে আসি। কিন্তু রুমে ঢোকার পর যে দৃশ্য আমার চোখে পড়ল তা হয়তো আমি মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবো না। আমি দেখলাম আমার চোখের সামনে আস্তে আস্তে করে জানালাটা ছিটকিটা খুলে গিয়ে 2টো পাল্লা দুদিকে সরে গেল, আর সন্ধ্যার সেই অন্ধকারের মধ্যে দিয়ে ঘন কালো একটা অবয়ব জানালার গ্রিলের সামনে স্পষ্ট হতে লাগলো। আমি দেখলাম সেই অবয়বটা হাওয়ায় ভাসতে ভাসতে গ্রিল ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করেই কুচকুচে কালো আর লোমশ দেহি একজন বামন আকৃতির মানুষের রূপ ধারণ করলো। সত্যি বলতে সে সময় আমার নিজের শরীরের ওপরে কোনো কন্ট্রোল ছিল না। আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আর ঠিক তখনই দেখলাম জিনিসটা হাওয়ায় পা চালিয়ে হেঁটে হেঁটে আমার সামনে এসে আস্তে আস্তে ঘাড়টা ঘুরিয়ে আমার দিকে তাকালো। ব্যাপারটা শুনতে একটু হাস্যকর মনে হলেও
এটাই সত্যি যে জিনিসটার হাব ভাব কিছুটা সিনেমার নায়কদের মতো ছিল। যেভাবে সামনে এগিয়ে এসে ঘাড়টা ঘুরিয়ে জিনিসটা আমার দিকে তাকালো, তাতে করে ব্যাপারটা কোনো সিনেমার গানের দৃশ্যের মতো মনে হচ্ছিল। কিন্তু সাধারণ মানুষের কাছে এটা হাস্যকর বলে মনে হলেও যে ব্যক্তি ঘটনাটা ফেস করেছেন সেই আসল কষ্টটা বোঝে। জিনিসটা আমার দিকে তাকিয়ে সুন্দর করে একটা হাসি দিয়ে বলল, শত বছর যে ঘটনাগুলো আমি বলার পরেও তারা বিশ্বাস করেনি। একটা সময় আমার ঘটনা বলা শেষ করে তিনি বললেন, আজ ভোরবেলা আমরা 3 জন অর্থাৎ আমি আর আমার বাবা মা একই সাথে একই স্বপ্ন দেখেছি। সেই 4 জন ব্যক্তি আজ আমাদের স্বপ্নেও এসেছিল। এই কথাটা শুনে আমি চমকে উঠি। আমি কিছু বলে ওঠার আগেই আমার শাশুড়ি মা আমার হাতটা শক্ত করে ধরে মাথা নেড়ে কিছু না বলার ইশারা করে। এরপর আমার স্বামী বললেন, ও প্রথমে আমাদের সবটা জানানোর পরেও আমরা বিশ্বাস করিনি, কিন্তু আজ ভোরে আমরা একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এরকম, ঘন কুয়াশার মধ্য দিয়ে 4 জন ব্যক্তি আমাদের দিকে এগিয়ে আসছেন এবং তাদের মধ্যে 3 জন বেঁটে আর একজন অনেকটা লম্বা। তাদের হাতে একটি মিষ্টির ব্যাগও ছিল। তারা এগিয়ে আসার পর স্পষ্টভাবে দেখতে পেলাম বেটে 3 জন দেখতে ভয়ঙ্কর এবং বিদঘুটে, আর মধ্যবয়স্ক মহিলাটি তুলনামূলক সুন্দরী। মহিলাটি আমাদের কাছে এসে বললেন, কিছুদিন আগে আমাদের বড় ছেলে তোমার স্ত্রীকে পছন্দ করেছে এবং সে তোমার স্ত্রীকেই বিয়ে করতে চায়, তাই তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও, আর এই নাও আমার হাতে বানানো মিষ্টি, এটা খেয়ে তুমি যা চাইবে তাই পাবে, তোমার জীবনে কখনো কোনো কিছুর কমতি থাকবে না। এটা শোনার পর আমি তাদের ওপর অনেক চিল্লাচিল্লি করতে থাকি এবং একটা সময় ফজরের আজান ধ্বনিত হয়। আমার ঘুম ভেঙে যায়। তবে ভয়ঙ্কর বিষয়টা হলো, তারা আমার বাবা মার স্বপ্নে দেখা দিয়ে বলেছে যে আমরা আপনার বৌমাকে চাই। অর্থাৎ ব্যাপারটা ঠিক এরকম ঘটেছে যে আমার স্ত্রীর সাথে যার যেরকম সম্পর্ক তাকে সেইভাবে সম্বোধন করে বলেছে, যেমন মা, বাবা, ভাই, খালা, ফুপু। তাদের কাছে গিয়ে সেই 4 জন বলেছে, আমার ছেলে আপনার বৌমা, বোন, ভাতিজি, ভাগ্নিকে পছন্দ করেছে এবং তাকেই বিয়ে করতে চায়। তাহলে কাকু, আপনি হয়তো বুঝতে পেরেছেন এখানে অবিশ্বাস করার মতো আর কোনো ব্যাপার নেই। আমি সত্যিই কোনো সমস্যার মুখোমুখি হতে চলেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার স্বামীর এই কথাগুলো শুনে সেই কবিরাজ কাকু তার হাতে থাকা গ্লাসের পানিতে কিছু একটা পড়ে ফুঁ দিয়ে একটা বাদামি রঙের পাত্রে ঢাললেন এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের 4 জনের হাতে 4টি চামচ দিয়ে বললেন, সবাই একসাথে চামচ দিয়ে বাটি থেকে পানি তুলবে এবং আমি হাত ইশারা করার পর পানিটা পান করবে। এরপর আমরা সেই কবিরাজের কথা মতো কাজ করি এবং তিনি আমাদেরকে 3 দিন পর আবারও আসতে বলেন। কাজ শেষে তিনি তার হাদিয়ার টাকা নেবেন বলে জানান। যা হোক, এরপর আমরা সেখান থেকে বাড়ি চলে আসি। ওই দিন রাতে কোনো সমস্যা না হলেও পরদিন রাতে ঘুমানোর পর আমরা 4 জনই একই স্বপ্ন দেখি, কিন্তু এবারের স্বপ্নটা ছিল ভিন্ন এবং ঝাপসা। স্বপ্নটা ঠিক এমন ছিল যে এবার 4 জনের বদলে 5 জন আমাদের দিকে এগিয়ে আসছেন। আমরা সবাই সেই 4 জনকে চিনতে পারলেও 5ম ব্যক্তিটিকে চিনতে পারছিলাম না, কারণ এবার তারা আমাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল এবং সবকিছু ঝাপসা দেখা যাচ্ছিল। তবে 5ম ব্যক্তির পোশাক আশাক ছিল ভিন্ন এবং শারীরিক গঠনও একদম সাধারণ মানুষের মতো। তারা সবাই আমাদের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু কেন যেন বারবার আটকে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল সামনে কোনো একটা কাঁচের দেয়াল তৈরি করে দেয়া হয়েছে। একটা সময় তারা 4 জন সামনে এগিয়ে আসতে না পেরে সেই 5ম ব্যক্তির ওপর আক্রমণ করে বসে, আর ঠিক সেই মুহূর্তে ফজরের আজানে আমাদের সবার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমরা বুঝতে পারছিলাম যে কবিরাজ কাকুর সাহায্য আমাদের কাজে লেগেছে। এই খুশিতে দিনটা ভালোভাবে কাটালেও সন্ধেবেলা সবকিছু বদলে যেতে থাকে। শুক্রবার হবার কারণে সেদিন সবাই বাড়ির ভিতরেই ছিল। সময়টা ছিল সন্ধ্যা 7টা। আমার শ্বশুরকে ফোন করে সেই কবিরাজ কাকু তাড়াতাড়ি তার বাড়িতে যেতে বলেন। আমরাও রেডি হয়ে যাই। ভেবেছিলাম আমাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে, তাই হয়তো কাকু বাড়িতে ডেকেছেন, কিন্তু কবিরাজ কাকুর বাড়িতে গিয়ে যা দেখলাম তার বর্ণনা করার মতো নয়। বাড়িতে ঢুকেই দেখি সবকিছু লন্ডভন্ড হয়ে আছে, চেয়ারগুলো ভেঙে পড়ে আছে আর সবই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা। আর কবিরাজ কাকুর দিকে তাকাতেই দেখি ওনার চোখ মুখ সম্পূর্ণ লাল হয়ে আছে, পরনের জামাটাও ছেঁড়া। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আমরা 4 জন স্বপ্নে যে 5ম ব্যক্তিটিকে দেখেছি এবং তার পরনে যে পোশাকটি ছিল, কবিরাজ কাকুও ঠিক সেই পোশাকটিই পরে আছেন। ব্যাপারটা সবাই লক্ষ্য করেছি। আমরা উত্তেজিত হয়ে কাকুকে সবকিছুর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার পক্ষে এই কাজ করা অসম্ভব।
প্রথমে ভেবেছিলাম এরা খুব একটা শক্তিশালী কেউ নয়, তাই তোমরা সেদিন চলে যাওয়ার পরেই তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি, তবে তারা আমাকে কোনো উত্তর দেয় না। কিন্তু ওই দিন রাতে আমিও তোমাদের মতো একটা স্বপ্ন দেখি। তারা 4 জন আমার স্বপ্নে এসে বলছে, আমরা দুঃখিত আজ সকালে আপনার সাথে দেখা করতে পারিনি, কিন্তু এখন এসেছি। আমার বড় ছেলে কয়েকদিন আগে আপনার ভাতিজিকে পছন্দ করেছে এবং সে তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাই আপনি আপনার ভাতিজিকে আমাদের কাছে দিয়ে দিন। আর এই নিন আমাদের হাতে বানানো মিষ্টি, এটা খেয়ে আপনি যা চাইবেন তাই পাবেন, আপনার কোনো কিছুর অভাব হবে না। সেই মহিলার কথাগুলো শোনার পর আমি ঠিক তোমাদের মতোই বিরোধ করেছি, কিন্তু কাজ হয়নি। তাই পরের দিন সকালে উঠেই আমি কাজে লেগে পড়ি। ঠিক 12টায় আমি তাদেরকে আমার সামনে হাজির করতে সক্ষম হই এবং তোমাকে ছেড়ে দেবার কথা বলি, কিন্তু তারা আমার কোনো কথা না শুনে এক সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং সামনে থেকে চলে যায়। সত্যি বলতে আমি সে সময় আমার ক্ষমতার মাধ্যমে তাদের আঘাত করেছিলাম, তবে আসল ঝামেলাটা শুরু হয় মাঝরাতে। তারা আমার ওপর সরাসরি আক্রমণ করে বসে এবং বাড়ির সবকিছু লণ্ডভণ্ড করে রেখে চলে যায়। তাই আমার পক্ষে তাদের দমানো সম্ভব নয়। এটা বলে কবিরাজ কাকু আমাদের চলে যেতে বলেন। আমরা সেখান থেকে বেরিয়ে আসার আগে আমার শ্বশুর তাকে সেই স্বপ্নের ব্যাপারটা জানিয়ে দেন, যেখানে আমরা তার মতোই একজনকে দেখেছি। কবিরাজ কাকু সম্পূর্ণটা শোনার পর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি কাঁদতে শুরু করে দিলেন। একটা সময় নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে বললেন, আমার সময় শেষ হয়ে এসেছে, ওরা আমাকে বাঁচতে দেবে না। কোনোভাবে যদি তোমাকে নিয়ে যেতে সক্ষম হয় তাহলে আমার মৃত্যু নিশ্চিত। এখন তোমার আর আমার জীবন শুধু একটা উপায়ে বাঁচানো সম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব বড় কোনো কবিরাজের সাথে যোগাযোগ করো এবং ভুলেও কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবে না, কারণ তুমি যাদের সাথেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে তারাই এই ধরনের স্বপ্ন দেখবে। আর কেউ যদি লোভের বশে স্বপ্নের ভেতর মিষ্টির বাক্সটা নিয়ে এসে মিষ্টি খেয়ে ফেলে তাহলে ওদের আর আটকানো সম্ভব হবে না, যে করেই হোক তোমাকে নিয়ে যাবেই। এরপর আমরা কবিরাজ কাকুর বাড়ি থেকে চলে আসি। আমার শ্বশুর শাশুড়ি অনেক জায়গায় অনেকের কাছেই ভালো কবিরাজের খোঁজ করছেন, কিন্তু কেউই সন্ধান দিতে পারেনি। এর মধ্যে প্রায় প্রতিদিনই আমরা স্বপ্নটা দেখতে থাকি। অনেকদিন মা ও ছোট বোনের সাথে কথা হয়নি জন্য আমি একদিন মাকে ফোন করি, তবে ঘটনার ব্যাপারে মাকে কোনো কিছুই জানায়নি। মায়ের সাথে কথা বলার ঠিক পরের দিন সকালে মা আমাকে ফোন করেন। তার গলাটা শুনে একটু চিন্তিত মনে হচ্ছিল, কিন্তু মা আমাকে যা বললেন তাতে আমি নিজেই চিন্তিত হয়ে পড়লাম। মা বললেন, জানিস আজ ভোরবেলা আমি তোকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। অদ্ভুত দেখতে 4 জন লোক আমার কাছে এসেছিল, বলল আপনার মেয়েকে কিছুদিন আগে আমার বড় ছেলে পছন্দ করেছে আর তাকেই বিয়ে করতে চায়। আপনার মেয়েকে আমাদের কাছে দিয়ে দিন, বিনিময়ে আমার হাতে বানানো মিষ্টি নিন, এটা খেয়ে আপনি যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ একই স্বপ্ন সবাই দেখছে, কিন্তু আমি তো আমার মাকে ঘটনার ব্যাপারে কিছু বলিনি, তাহলে এমনটা কেন হলো? আমি তখনও মাকে কোনো কথা না জানিয়ে স্বাভাবিকভাবে স্বপ্ন ভেবে ব্যাপারটা ভুলে যেতে লাগলাম। কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে ব্যাপারটা জানানোর পর তারা বলেন, গতরাতে আমরাও স্বপ্নটা দেখেছি, কিন্তু এবার তারা 4 জন আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে এসেছিল। ব্যাপারটা দিন দিন গুরুতর হতে শুরু করেছিল এবং আমার মাও প্রতিনিয়ত স্বপ্নটা দেখতে শুরু করেছিলেন। মা একটু ধার্মিক হবার কারণে কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন এবং একদিন আমাকে ফোন করে সরাসরি বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেন। প্রতিনিয়ত ঘটনা ঘটতে থাকার কারণে আমিও একটা সময় মাকে সবটা বলতে বাধ্য হই। আমার মা সবটা শুনে সত্যিই খুব ভেঙে পড়েছিলেন, তবে তার পরিচিত একজন কবিরাজের সাথে দেখা করতে বললেন। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যেদিন আমাকে সেই কবিরাজের কাছে নিয়ে যেতে চাইলেন ঠিক সেদিন থেকেই আমার মধ্যে একটা পরিবর্তন দেখা দিল। আমার মন কোনো ভালো কাজ করতে চাইলেও কেন যেন আমি তা করতে পারছিলাম না। এমনকি সেই কবিরাজের কাছে যাবার কথা শুনেও আমি বলেছিলাম, মা এসবের আর প্রয়োজন নেই। ওরা আবার আমার স্বপ্নে এসেছিল এবং বলে গেছে যে আমরা যেন ওদেরকে বিরক্ত না করি। তবে সত্যি বলতে আমি নিজের অজান্তেই এই কথাটি বলেছি। আমার কথা শোনার পর আমার শ্বশুর বাড়ি থেকেও সেই কবিরাজের কাছে যাবার জন্য আমাকে জোর করা হয়নি। এরপর থেকে আমার পরিবারের কেউ আর এই স্বপ্নটি দেখেনি, কিন্তু ধীরে ধীরে আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একটা সময় আমাকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো রোগ ধরা পড়ে না। এরকম ভাবে কিছুদিন চলার পর একদিন রাতে আমি একটি স্বপ্ন দেখি। আমি দেখলাম একটা মোটর সাইকেল একজন মানুষকে ধাক্কা দিয়ে কিছুটা সামনে এগিয়ে যাবার পর একটা খাদে পড়ে গেল।
ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এবং যাকে ধাক্কা দেওয়া হয়েছিল তারা দুজনেই মারা গিয়েছিল। এই স্বপ্নটা দেখার পর আমি আচমকা ঘুম থেকে উঠে পড়ি। তখন প্রায় মধ্যরাত। স্বপ্নটা দেখে ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। তাই যেই না পানি খাবার জন্য বিছানা ছেড়ে উঠেছি, অমনি আমি স্পষ্ট দেখতে পেলাম আমার ঘরের দরজার পাশে সেই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটি দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। আমি ওকে দেখে চিৎকার দিতে চাইলাম, কিন্তু পারলাম না। ওই জিনিসটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে এসে বলল, তোকে নিতেই তো এসেছি, আমাদের দেশের রানী বানিয়ে রাখবো। এটা বলেই সে তার কালো রোমশ হাত দিয়ে যেই না আমার বাম হাতটা ধরল, আমি মা বলে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন 1.5 মাস পেরিয়ে গিয়েছিল। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, 1.5 মাস আমাকে খুব ভাবিয়ে তুলছে। গত 1 সপ্তাহ ধরে আমি একটা স্বপ্ন দেখছি। সেখানে অদ্ভুত একজন এসে আমাকে বলছে, হয় তোমাকে বাঁচাতে, না হয় তোমার সন্তানকে বাঁচাতে। আমার ডাক্তারি জীবনে এমনটা এর আগে কখনোই হয়নি। ব্যাপারটি কি আমাকে একটু খুলে বলো তো। আমি ডাক্তার আঙ্কেলকে সবটা বললেও তিনি ঘটনাটা বিশ্বাস করতে চাননি। যা হোক, অনেক সময় ধরে একজন ভালো হুজুরের খোঁজ করার পর আমার স্বামী তার কর্মস্থল অর্থাৎ খুলনায় একজন হুজুরের খোঁজ পান। তিনি তাকে সবটা জানানোর পর সেই হুজুর আমাদের সাহায্য করার জন্য রাজি হন। তিনি আমার স্বামীর সাথে আমাদের বাড়িতে আসেন এবং আমাকে দেখেন, কিন্তু আমাকে দেখার পর তিনি বলেন, অনেকটা দেরি হয়ে গিয়েছে, ওই জিনটা প্রচুর শক্তিশালী, একজনকে তো নিয়ে যাবেই, আর আমি যদি চেষ্টা করি তাহলে এক্ষেত্রে আমার মৃত্যু ঝুঁকি থেকে যাবে। হুজুর অনেক ভালো মানুষ হবার কারণে আমাদের একটা শর্ত দেন। তিনি বলেন, আমার পরিবার বলতে শুধু আমি আর আমার ছেলে এখন খুলনায় হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে। যদি এই কাজটি করতে গিয়ে আমার মৃত্যু হয় তাহলে আমার সন্তানের দায়িত্ব আপনাদের নিতে হবে। আমাদের পুরো পরিবার তার শর্তে মুহূর্তের মধ্যে রাজি হয়ে যায়। তাই শেষ চেষ্টা স্বরূপ হুজুর আমার ডেলিভারির দিনটি বেছে নেন। তিনি বলেন, বিয়ের দিন যে গাছের নিচে তোমার গাড়ি থেমেছিল সেই গাছের চারপাশে কালো কাপড় দিয়ে ঘিরে দাও, আশপাশ থেকে বা ওপর থেকেও যেন কিছু দেখা না যায়। তোমার স্ত্রী যখন প্রসব বেদনা উঠবে তখন আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই গাছতলায় ছাউনির নিচে চলে যাব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সেই জিনটিকে আটকে রাখতে। তোমার স্ত্রী বাচ্চা প্রসবের 15 মিনিটের মধ্যে যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে বুঝে নেবে আমরা আমাদের কাজে সফল হয়েছি, নয়তো বাকিটা তোমরা বুঝতেই পারছো। আমরা হুজুরের কথা মতো সব কাজ আগে থেকেই সেরে রাখি। হুজুরও আমার ডেলিভারি সম্ভাব্য তারিখের 15 দিন আগে এসে আমার শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেন। যেদিন আমার প্রসব বেদনা আমি অনুভব করি সেই দিন আমাকে হাসপাতালে নিয়ে যাবার সময় আমার স্বামী হুজুরকে সবটা জানায়। তিনিও তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাউনির নিচে চলে যান। আমার ডেলিভারি সম্পন্ন হওয়ার পর আমি আমার ছেলের কান্নার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমার তখন সম্পূর্ণ জ্ঞান ছিল না। আমার যখন জ্ঞান ফেরে তখন আমার বাচ্চাটা আর এই পৃথিবীতে ছিল না, আর সেই হুজুরও তখন সেই হাসপাতালেই ভর্তি ছিলেন। সন্তান হারিয়ে একজন মায়ের কি অবস্থা হতে পারে সেটা পৃথিবীর কেউ বুঝবে না। 1 সপ্তাহের মধ্যে আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, বলতে গেলে পাগল হয়ে গিয়েছিলাম। আমি জানি না ওই একটা সপ্তাহ আমি কি করেছি আর কিভাবেই বা দিনগুলো কেটেছে। 1 সপ্তাহ পরে যখন আমি হুঁশ ফিরে পাই তখন আমি অঝরে কাঁদতে শুরু করি। কথায় বলে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। আমার ঠিক তেমনটাই হয়েছিল। সন্তান হারানোর কষ্টটা 1 সপ্তাহ পর চোখের জল হয়ে বেরিয়ে এসেছিল। ওই ট্রমা থেকে বের হতে আমার অনেকটা সময় লেগেছিল। সুস্থ হবার পর যখন সেদিনের ঘটনাটা জিজ্ঞেস করি তখন নিজের ওপর অনুশোচনা হচ্ছিল। আমার ছেলেটা জন্মের পরপর মশলার ডিব্বাগুলো মাঝে মধ্যে হঠাৎ পড়ে যেত। আম্মুর মনে হতে লাগলো কেউ সব সময় তাকে চোখে চোখে রাখছে, আম্মুকে কেউ অনুসরণ করছে। বাথরুমের লাইট কোনো কারণ ছাড়াই ফিউজড হয়ে যেত। আমি বাসায় আসলে আমাকে সব বলতো। আমি বলতাম, তুমি নামাজ পড়ো আর ঘরে কোরআন তেলাওয়াত করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওই বাসায় ওঠার ঠিক 10ম দিন রাতে ঘটল ভয়াবহ একটি ঘটনা। আমার ছোট ভাই হঠাৎ রাতে চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে লাফিয়ে ঘুম থেকে উঠে লাইট জ্বালালাম। আম্মু ভেতরের রুম থেকে দৌড়ে আসলো। দেখলাম ওর চোখগুলো ভয়ে বড় বড় হয়ে আছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও বলল, আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, আমি উঠে টয়লেটে যাই,
টয়লেট থেকে এসে রুমে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে আসে। আমার চোখে ঘুম থাকার কারণে শুয়ে পড়ি। হঠাৎ আমি শুনতে পেলাম কি যেন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছিল রেগে গেলে মানুষ যেমন হুঙ্কার দেয় তেমন শব্দ। ঠিক তখন আমার চোখ যায় আমাদের মেইন গেটের দিকে। দেখলাম একটা কালো একটি মহিলার মতো অবয়ব দাঁড়িয়ে আছে দরজার সামনে। জানালার হালকা আলোতে বুঝতে পারছিলাম তার শরীরটা কালো কুঁচকুচে, মাথায় এলোমেলো চুল, চোখগুলো বিড়ালের মতন জ্বলছে। বুঝলাম খুবই রাগ আর ক্রোধ নিয়ে সে আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি চোখ বন্ধ করে চিৎকার দেই। ওর কথা শুনে আমার ভয়ের মাত্রা শতগুণ বেড়ে গেল। আর আমার মনে হতে লাগলো এই বাসাটায় নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। তারপর আম্মু ওকে দোয়া দুরুদ পড়ে ফু দিল। পরদিন আমি আম্মুকে বললাম, আম্মু, বাসাটা সুবিধার মনে হচ্ছে না, আমার এখানে থাকতে ইচ্ছা করছে না একদমই। আম্মু বলল, দেখ বাবা, এই মুহূর্তে বাসা চেঞ্জ করতে গেলে আবার অনেকগুলো টাকার ব্যাপার। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। বাসাটিতে ওঠার 13তম দিন আমাদের এক আত্মীয়র বাসায় দাওয়াত ছিল। সবাই সেখানে গেলাম। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় ফিরে সবাই ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি ঘুমাইনি। আমি আমার রুমের জানালার পাশে দাঁড়িয়ে ফোনে একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আমার রুমের জানালা দিয়ে আমার বাসার ছাদের কোনো একটা অংশ দেখা যায়। আমার মনোযোগ ছিল সম্পূর্ণ ফোনে। হঠাৎ একটা শীতল বাতাস এসে গায়ে লাগে। পরক্ষণে আমার চোখ পড়ল ছাদের সেই কোণায়। আমি যা দেখলাম তা কল্পনাতে কখনো ভাবার মতো না। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ছাদের আবছা আলোতে দেখলাম একটা কালো কুচকুচে বর্ণের মহিলা কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একজন স্বাভাবিক মানুষ কখনোই দাঁড়ানোর সাহস পাবে না। মহিলাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। মহিলাটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে তার ঘাড় সহ পুরো মাথা একবার ডান দিকে নিচ্ছে, একবার বাম দিকে নিচ্ছে, আর খুবই বিশ্রীভাবে হাসছে। মুখ দিয়ে কালো লালা বেরিয়ে পড়ছে। সে কি বিভৎস দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না। আর তার চেয়েও আমার নিজের এতটাই ভয় লেগেছিল, আমি চেয়েও নিজের হাত পা নাড়াতে পারছিলাম না। পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো এক অশুভ শক্তি আমাকে বশ করে রেখেছে। ভয় কি জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছি। মহিলাটা ঘাড় বাঁকা করে হেসেই চলেছে। আমি চোখ সরাতে পারছি না। আমি আর নিতে পারছিলাম না দৃশ্যটা। এদিকে যার সাথে ফোনে কথা বলছিলাম সে শুধু হ্যালো হ্যালো করছে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হাত পা নাড়াতে পারছি না। আমার আস্তে আস্তে মনে হচ্ছিল শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে মাকে ডাকলাম এবং জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখলাম ঘর ভর্তি মানুষ। আম্মু বলল, তোর গোঙানির শব্দে তোর ছোট ভাইয়ের ঘুম ভেঙে যায়। তুই নাকি জানলার সামনে দাঁড়িয়ে ফোন কানে নিয়ে গোঙানির মতো করছিলি আর কাঁপছিলি। তারপর তোর ছোট ভাই তোর গায়ে হাত দেওয়ার সাথে সাথে তুই অজ্ঞান হয়ে পড়িস। তারপর ও আমাকে ডাক দেয়। আমি এসে দেখি তোর এই অবস্থা। সকালে তোর দাদা দাদি তোর কাজিনদের ফোন দিয়ে চলে আসতে বলি। তারপর আমি আম্মুকে রাতের সব ঘটনা খুলে বলি এবং রাতে যে বন্ধুর সাথে কথা বলছিলাম ওকে কল দিলাম। ও বলল, তুই হঠাৎ চুপ হয়ে গেলি। তারপর কিরকম সব আজব আওয়াজ আসতে লাগলো। আমি ভাবলাম নেটওয়ার্কের প্রবলেম, তাই লাইন কেটে ঘুমিয়ে পড়লাম। তারপর স্থানীয় যে মসজিদ আছে সেখানকার ইমাম সাহেবকে শুরুর থেকে আমার সাথে, আমার আম্মুর সাথে, আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি এবং ওনাকে অনুরোধ করি আমাদের বাসায় এসে একটু দেখে যাবার জন্য। তারপর উনি বাসায় আসতে রাজি হলেন। সেদিন মাগরিবের নামাজের পর উনি আমাদের বাসায় আসলেন। বাসায় এসে অনেক দোয়া দুরুদ পড়লেন। বাসার চারিদিকে পানি পড়া ছিটিয়ে দিলেন। তারপর যাওয়ার সময় বললেন, এই বাসায় আপনারা একা না, কেউ আছে যার উপস্থিতি আমি টের পেয়েছি। আর আপনারা এখানে থাকেন এটা তার পছন্দ না। আপনারা বাসায় একটা মিলাদের আয়োজন করুন। কয়েকজন হাফেজ দিয়ে কোরআন খতম দেওয়ান আর কিছু গরিবদের খাওয়ান। আশা করি ঠিক হয়ে যাবে। তারপর ইমাম সাহেবের কথা অনুযায়ী আমরা সব কিছু করলাম। তারপর মনে হলো আমাদের শরীর অনেকটাই হালকা হয়ে গেছে, অনেকটাই নিশ্চিন্ত হলাম। ঘটনা এখানে শেষ হয়ে গেলে খুব ভালো হতো, কিন্তু সামনে যে আরো বড় বিপদ অপেক্ষা করছে তা আমরা কেউ ভাবতেও পারিনি, আর তার জন্য প্রস্তুত ছিলাম না। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। না কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসে, না কোনো নূপুরের আওয়াজ শোনা যায়। আমাদের মনের ভেতর থেকে ভয় একদম দূর হয়ে গেল। বাড়িটিতে ওঠার ঠিক 28তম দিন। ঘুমিয়ে আছি।
হঠাৎ কে যেন আমাকে ঠেলছে আর ডাকছে, সাব্বির, এই সাব্বির ওঠ। আমি চোখ মুছতে মুছতে উঠে দেখি আম্মু এসে আমাকে ঠেলতে ঠেলতে ডাকছে। কিন্তু এ কি অবস্থা! আম্মুর চোখগুলো বড় বড়, চুলগুলো এলোমেলো, পুরো শরীর ঘামে ভিজে গেছে, হাত পা কাঁপছে। এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি লাইট জ্বালালাম। আম্মুকে দেখে মনে হচ্ছে কারোর সাথে যুদ্ধ করে এসেছে। আমি বললাম, কি হয়েছে আম্মু, তোমার এই অবস্থা কেন? আম্মু খুবই ভীতু ভীতু গলায় বলল, চিল, আমার রুমে চিল উঠছে। আমি তোদের এতক্ষণ ধরে ডাকছি, তোরা কেউ আমার কথা শুনতে পাচ্ছিস না। আমি চিৎকার করছি, তোরা কি আমার চিৎকারও শুনিসনি? চিল উঠছে আমার রুমে, আর পায়ের নখ দিয়ে এসে আমাকে আঁচড় দিচ্ছে। আম্মুকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব ভয়াবহ কিছুর মোকাবেলা করে এসেছে। আম্মুর কথা শুনে আর আম্মুর এই অবস্থা দেখে বিশ্বাস করুন, তখন আমার মনের ভয়ের থেকে বেশি জেদ কাজ করছিল। আমার চোখে পানি চলে আসলো। মনে মনে ভাবলাম, এই জিনিসটাকে যদি ছুঁতে পারতাম, ধরতে পারতাম, তাহলে আজকে আমি এর সাথে লড়াই করতাম। এতটা জেদ আমার ভেতরে ছিল তখন, বলে বোঝাতে পারবো না। আমি আমার ছোট ভাই আম্মুর রুমে গেলাম। কিছুই নেই, একদম নিস্তব্ধতা বিরাজ করছে রুমের মধ্যে। সবচাইতে অবাক করার মতো বিষয় হলো, আম্মুর হাতে আঁচড়ের স্পষ্ট দাগ বসে গেছিল। মনে হচ্ছিল কেউ খুব চিকন নখ দিয়ে হাতে আঁচড় দিয়েছে। 2 হাতে আঁচড়ের দাগ ছিল। তারপর দেখলাম আম্মুর রুমের জানলাটা হালকা খোলা। আমি গিয়ে জানালা লাগিয়ে দিলাম। ওই রাতে কেউ চোখের পাতা এক করতে পারলাম না। পরদিন সকালে সিদ্ধান্ত নিলাম, এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে বললাম জরুরিভাবে দেখা করার জন্য। 29তম দিনে বিকালে বাড়িওয়ালি বাসায় আসলো এবং আম্মু ওনাকে শুরু থেকে শেষ অবধি যা যা ঘটেছে সব খুলে বলল। আমি আর আমার ছোট ভাই দুজনেই তখন বাইরে। বাড়িওয়ালিকে আঁচড়ের দাগগুলো দেখালো। বাড়িওয়ালি প্রথমে কথা এড়িয়ে যেতে চাইলেও আম্মু একটু চাপ দিল। তারপরে বাড়িওয়ালি যা বলল তা শুনে আম্মু সব বুঝতে পারল। আমি পরে আম্মুর মুখ থেকে সব শুনেছি। বাড়িওয়ালি বলেছিল, আজ থেকে 5-6 বছর আগে 2011-12 সালের দিকে এই বাসায় একটা ফ্যামিলি ভাড়া নেয়। ফ্যামিলি বলতে স্বামী স্ত্রী এবং তাদের একটি ছোট দুধের বাচ্চা। তো সেই মহিলার যে স্বামী ছিল সে একদমই ভালো লোক ছিল না। স্ত্রীকে অনেক মারধর করত, অনেক নির্যাতন করত, এমনকি অন্যান্য ভাড়াটিয়ারাও বিষয়টা জানত। একটা সময় মহিলাটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একদিন এইরকমই ওই মহিলাকে মারধর করে তার স্বামী বাসা থেকে বের হয়ে গেল। তারপর 7-8 দিন হয়ে যায়, তার স্বামী ফেরে না। বাসা থেকে কেউ বেরও হয় না। পুরো বাড়িতে পচা গন্ধে ভরে গেল। সবার সন্দেহ হওয়াতে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই মহিলার ঝুলন্ত অবস্থার লাশ পাওয়া গেল এবং একটি বাচ্চার লাশ বিছানার উপরে পাওয়া গেল। তারপর পুলিশ ডাকা হলে 2টো লাশ উদ্ধার করা হয়। লাশগুলো গলে পচে দুর্গন্ধ বেরিয়ে গিয়েছিল। ধারণা করা হয়েছে ওই মহিলা প্রথমে তার বাচ্চাকে খুন করে, তারপর সে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওনার স্বামীকেও আর দেখা যায়নি। তারপরে এই বাসা বছরখানেক ফাঁকা ছিল। বছরখানেক পরে আবার আমি বাসাটায় ভাড়া দেব বলে সিদ্ধান্ত নেই। ভাড়াও হয়, কিন্তু এই ঘটনা আমি গোপন রাখি। কিন্তু তারা 1 সপ্তাহ থেকে বাসায় থাকবে না বলে না করে দিয়েছিল। আরও 4-5টা ফ্যামিলি উঠেছিল, কিন্তু কেউই টিকতে পারেনি। আমি অনেক চেষ্টা করেছি বাসাটা ঠিক করার জন্য। মিলাদ পড়িয়েছি, বাড়ি বন্ধ করিয়েছি, অনেক বড় বড় হুজুর দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তারপর 2 বছর পর্যন্ত বাসাটা ফাঁকা ছিল। তারপর আপনারা উঠেছেন, আর আপনি যে রুমে আছেন এই রুমেই মহিলাটি আত্মহত্যা করেছিল। এই বলে বাড়িওয়ালি তার কথা শেষ করলো। আম্মু বাড়িওয়ালিকে বলল, আমরাও বাসা ছেড়ে দেব কালকের মধ্যে। 30তম দিন সকালে আমি আর আম্মু বাসা খুঁজতে বের হই। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ভালো একটা বাসা ফাঁকা পেয়ে যাই এবং ওই দিনই সব মালামাল নিয়ে আমরা বাসা ছেড়ে দেই। আম্মুকে আগেই নতুন বাসায় পৌঁছে আমি আর আমার ছোট ভাই সব মালামাল পিকআপে করে রওনা দিলাম। আমি শুধু পেছনে ফিরে বাড়িটির 5 তলার দিকে তাকাচ্ছিলাম। চোখ পড়ল আমার রুমের জানলার দিকে। মনে হচ্ছিল সেই মহিলাটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটির জন্য একটু খারাপ লাগলো, খুবই খারাপ। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে
রাসেল। ওয়েলকাম ব্যাক। 215তম এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। মার্চ মাস স্বাধীনতার মাস। আমরা ভূত.কমের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই সমস্ত মুক্তিযোদ্ধাদের, সমস্ত সংগ্রামী মানুষদের, সমস্ত মুক্তিকামী মানুষদের, সমস্ত শহীদদের প্রতি, শহীদ পরিবারের প্রতি। 9 মাস সংগ্রাম শুধু নয়, 9 মাস যুদ্ধ শুধু নয়, এই সংগ্রাম দীর্ঘদিনের, এই যুদ্ধ দীর্ঘদিনের। একটি পতাকা পাওয়ার জন্য অনেক রক্ত ক্ষরণ করতে হয়েছে বাংলাদেশকে। আমরা পেয়েছি একটি পতাকা, আমাদের নিজস্ব একটি দেশ, আমাদের অস্তিত্বের নাম বাংলাদেশ। আমরা ঘটনায় যাব, আপনারা সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি। আরও একটি ঘটনায় যাচ্ছি এবং যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর তলে। আমি সোহেল, বাসা গাইবান্ধা জেলা পলাশবাড়িতে। আমার বড় ভাই একজন কবিরাজ। সে কিভাবে কবিরাজ হয়েছে সেই ঘটনা অন্যদিন বলবো। আজ আমি বলবো একটি কালো জাদুর কথা। ঘটনাটি আমার নানুর বাড়ির পাশের এক বাড়িতে। সম্পর্কে আমার মামা হয়। মামার ছোট বোন ছিল কবিরাজ। বলে রাখা ভালো, আমি রাত জেগে থাকতে পারি না। এবার ঘটনায় আসা যাক। 2021 সালের ডিসেম্বর মাস। রাত তখন 2টা বাজে। হঠাৎ কিছু কথার জন্য আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আমার নানু আর সেই মামা আমাদের ঘরে বসে আছে। পাশে আমার ভাই ঘুমিয়ে আছে। প্রথমে নানু আমাকে ডাকে, আমি উঠলাম। ওঠার পর নানু আমাকে বলল, তোর ভাইকে ডাকতে। আমার ভাইয়ের নাম ছিল শাহিন। নানু শাহিন বলে ডাকতে শুরু করলো। একটু পরে ভাই ঘুম থেকে উঠল, বলতে লাগলো মামাকে যে আপনার বোন মৃত্যুর সাথে লড়ছে। মামা শুনে বলল, শাহিন তুমি কিছু করো। ভাইয়া বলল, তোমার বোন যে অন্যায় করেছে এটা তার ফল, আমি কিছু করতে পারবো না, আমরা কাজ করব না বলি তাকে। তারপর মামা আর নানু বলল, কিছু একটা করো, ও তোমার খালা হয়। এরকম কিছুক্ষণ জোরাজুরি করতে ভাইয়া রাজি হয়। তারপর ভাইয়া বলল, আমি এখন বসবো। কথা মতো একটু পর ভাই আর আমি দুজনে বসলাম। একটু পর ভাইয়ার সাথে কিছু জিন ছিল। সেই জিনের সর্দার ছিল। সর্দারের নাম ছিল আলহাজ মহিন্নেসা। তিনি হাজির হলো। তিনি যখন হাজির হয় তখন ভাইয়ার মাথা অনেক জোরে জোরে ঝাঁকাতে থাকে। তিনি এসেছেন, এসে ভারী গলায় সালাম দিলেন। নানু তাকে বলল, আমার মেয়ের কি হয়েছে? বলতে শুরু করলো। আলহাজ মহিন্নেসা বলল, অনেক করুণ অবস্থা, ওকে বাঁচানো সম্ভব নয়। মামা বললেন, কেন? মহিন্নেসা বলল, তোমার বোন একজন কবিরাজ। তিনি যে জিন দিয়ে কাজ করে সেই জিনটি একটি বদ জিন। সে সবসময় মানুষের খারাপ চায়। তাকে দিয়ে তোমার বোন যে কাজ করেছে তার ফল পাচ্ছে। এই কথা বলার পর ভাইয়া জ্ঞান হারিয়ে ফেলে। বলে রাখা ভালো যে ভাইয়া বেশি ধ্যান করলে তার শরীর শক্ত হয়ে যায়। জ্ঞান ফেরার পর ভাইয়া বলল, আপনার ঘরে যে জন্তুর ছবি আছে ঘরের মাটির মেঝেতে, ওটা কোনো সাধারণ জন্তু নয়। মামাকে বলল, চলুন আপনাদের বাড়িতে যাওয়া যাক। তারপর সেই রাতে মামার বাড়িতে যাওয়ার পথে প্রথমে একটা শ্মশান, তারপর একটা অভিশপ্ত ব্রিজ, তারপর একটা বটগাছ, তারপর একটা ব্রিজ। এসব রাস্তা দিয়ে ভাইয়া যায়। যাওয়ার পথে শ্মশান থেকে একটা কালো বয়স্ক বুড়ি খুব জোরে জোরে ডেকে বলছে, শাহিন কই যাস? যাস না, বলছি ফিরে যা, তুই পারবি না। ভাই শুধু বলল, তোরা যদি কিছু করতে পারিস করে নে। এই বলে ভাই ওই বাড়িতে পৌঁছায়। পৌঁছে দেখে যে খালা রাস্তায় দৌড় দিচ্ছে। ভাইয়াকে দেখে তাকে অনেক কষ্টে ধরে নিয়ে আসা হয়। ভাইয়ের সামনে বসানো হয়। বসানোর পর তাকে অনেকবার বলা হয়, কেন তুই এই মেয়ের শরীরে প্রবেশ করেছিস? তাকে অনেক জোর করার পরেও কিছু সে বলতে চায় না। যাই হোক, তারপরে কোনো না কোনোভাবে খালার শরীরে থাকা জিনটিকে ছাড়ানো হয় এবং ঘটনা এখানে শেষ হয় না, বরং শুরু হয়। এবং এই জিন ছাড়ানোর পর তাকে ভাইয়া অনেক দূরে কোথাও রেখে আসবে বলে নিয়ে আসতে চায়। কিন্তু রাস্তা পার হয়ে যখন ব্রিজটার উপরে ওঠে তখন পাশের বটগাছ থেকে সেই বুড়িটা বলে, তুই কাজটা ভালো করলি না। ভাইয়া বলে, ভালো মন্দ বিচার করার দায়িত্ব তো আল্লাহর। বুড়ি বলতে লাগলো, তুই জানিস কেন এই মেয়েকে আমরা মারতে চেয়েছি? ভাইয়া বলল, কেন? তখন বুড়ি বলে, আজ থেকে 3 মাস আগে একটা কাজ নিয়ে আসা একজন লোক। কাজটা ছিল লোকটার বড় ভাইয়ের ছেলেকে মারতে হবে। প্রথমে না করলেও পরে 5,000 টাকা দিতে রাজি হয় লোকটি। সেই টাকার লোভে কাজটি করার জন্য রাজি হয়। শুরু হয় কালো জাদু। কিন্তু কাজটা করাবে কাকে দিয়ে? এই কথা ভাবতে ভাবতে একজন জিন হাজির হয়।
জিনটি বলে যে আমি তোমার কাজ করে দেব, কিন্তু তুমি কাজটা করে যে টাকা পাবে সেই টাকা খরচ করতে পারবে না। মেয়েটি রাজি হয়। তারপর শুরু হয় ছেলেটিকে মারার কাজ। একটু একটু করে প্রতিদিন ছেলেটাকে পাগল করে ফেলা হয়। পাগল হওয়ার পর অস্বাভাবিক আচরণ করতে শুরু করে সে। লোকজন বলতে লাগলো হয়তো জিনে ধরেছে। তারপর সেই চাচা যে তাকে মারার জন্য টাকা দিয়েছে, সেই চাচা তাকে আমাদের কাছে নিয়ে আসে, এই বলে যে তাকে ভালো করতে নিয়ে যাচ্ছে, কিন্তু সে সেই ছেলেটিকে নিয়ে আসে আমাদের কাছে মেরে ফেলার জন্য। যথাসময় তাকে আমরা মেরে ফেলি। তার কিছুদিন পর টাকা পায় যথাযথভাবে। টাকা পাওয়ার পর সেই জিনটি হাজির হয় আর বলে এই টাকা খরচ করবি না, এই কথা বলে সে চলে যায়। কিন্তু অন্যথা যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি যে পরবর্তী ঘটনাটা আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আজকে ভূত.com এর 215তম এপিসোড, এবং 215তম এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটি পড়ে শোনাবো বলেছিলাম, তাই করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নিজের চোখে দেখা এবং শোনা একটা ঘটনা শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আমি স্বাধীন মিউজিক অ্যাপে নিয়মিত ঘটনা শুনি। 2012 থেকে আমি আপনার সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। মানুষ পানিতে বিপদে পড়লে যে কতটা অসহায় হয়ে পড়ে এবং আল্লাহ তাআলা যে পানিতে কি পরিমাণ রহস্য লুকিয়ে রেখেছেন তা বলা মুশকিল। কুরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ তাআলার এক সৃষ্ট একটি জাতি, যা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনও হয়তো তাদের অস্তিত্ব আছে, তবে মানুষের চর্মচক্ষে তারা দৃষ্টিগ্রাহ্য নয়। তবে জিনরা মানুষকে দেখতে পায়। তারা বিশেষ কিছু শক্তির অধিকারী। তার মধ্যে মুসলিম এবং কাফির ভেদ রয়েছে। তারা মসজিদে নামাজ পড়তে আসে, তাদেরও সমাজ আছে, তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি। ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে একটু জানাবেন। পুরনো মিউজিক দিয়ে পড়বেন। সমস্যার কারণে আমি নাম বলতে পারছি না। শব্দ চয়ন ও বানানে ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। বেশি কথা না বলে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা 1। আমার মেজো মামার বিয়ে। আমাদের সবাইকে একসাথে দাওয়াত দিয়ে গেল এবং আমরা যথারীতি পরিবারের সবাই একসাথে দাওয়াত খেতে আমার নানির বাড়ি গেলাম। ঘটনা 2। তখন বর্ষাকাল, চারিদিকে শুধু পানি আর পানি। যতদূর চোখ যায় পানি দেখা যায়। সময় মতো বড় মামা নৌকা নিয়ে আসে এবং বড় ও বয়স্কদের নিয়ে নৌকার ছাউনিতে বসে, আর আমরা সবাই নৌকার ছাউনির ওপরে ছিলাম। ঘটনা 3। বিয়ে শেষে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন সন্ধ্যা গড়িয়ে রাত 7:30 হবে। এমন সময় আমাদের নৌকা বিদ্যুতের তার দেখতে না পাওয়ার কারণে তারের সাথে বেঁধে গিয়ে নৌকার সামনে থাকা ছেলেটা আটকে গেল। অল্পের জন্য সামনে থাকা ছেলেটা সহ নৌকার উপর বসা লোকগুলো বেঁচে গেল, কিন্তু আল্লাহ সহায় ছিল, তখন বিদ্যুৎ ছিল না এবং আমরা সবাই বাড়িতে চলে এলাম। ঘটনা 4। বিয়ের পর দিন ভালোভাবে পার হয়ে গেল। তৃতীয় দিন আমরা সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে আমার একটা দরকার ছিল, যার কারণে আমি যেতে পারিনি। মূলত আমার নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার অনেক ইচ্ছে ছিল, ভালো লাগতো, যার কারণে আমি যেতে চাইনি। দুপুরে খাবারের পর নৌকা বাইচ দেখতে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে আমি আমার বাবাকে ফোন দিলাম এবং খোঁজ নিতে চাইলাম যে নৌকা বিয়ে বাড়ি থেকে কত দূর। বাবা বলল যে একটু পরে বাড়িতে যাবে। আমি আমার মতো করে নৌকা বাইচ দেখার প্রতিযোগিতা দেখতে চলে গেলাম। তখন আসরের আজান শেষ হয়ে গেছে, সবাই হয়তো নামাজের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে বড় মামার ফোন আসলো আমার মেজো মামার ফোনে। ঘটনা 5। বড় মামার সাথে কথা বলে জানা গেল যে নৌকার একটু সমস্যা হয়েছে এবং সেটার কাজ চলছে। তারপর আমরা সবাই খেলা শেষ করে সন্ধ্যাবেলায় নানি বাড়িতে তাড়াতাড়ি চলে এলাম, কারণ তখন প্রচণ্ড বাতাস বইছে। এসে শুনি নৌকা এখনো আসেনি। মামা আমার বাবাকে ফোন দিয়ে আবারও শুনতে পেল যে নৌকা নষ্ট হয়ে গেছে এবং কাজ চলছে। ঘটনা 6। তখন এশার আজান হয়ে গেছে এবং বিয়ের নৌকা এখনো আসেনি। এখন তো সবার চিন্তা বেড়ে গেল, এখনো আসেনি কেন? আবার এইদিকে অনেক ভারী বাতাস বইছে, ফোনে কাউকে পাওয়া যাচ্ছে না। আনুমানিক রাত 2:40। বাড়িতে সবাই
ভালোভাবে চলে আসলো। ঘটনা 7। বাড়িতে এসে আমার ছোট মামির হঠাৎ করে খুব খারাপ লাগতে শুরু করলো এবং হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল এবং সবাই তার মাথায় পানি ঢালতে লাগলো। এদিকে পানি আনতে গিয়ে আমার সেজ মামির দেখা নেই। তাকে খুঁজতে গিয়ে দেখি তার মাথা ছায়ের ভেতরে ঠুকে আছে। সবাই মিলে তাকে ধরে ঘরে নিয়ে আসলাম। এই 2 ঘরে 2 মামির একই অবস্থা। রাত 4টা এলাকার এক কবিরাজকে নিয়ে আসা হয় এবং তার কাজ করে সে চলে যায়। ঘটনা 8। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি সেজ মামি সুস্থ হয়ে গেছে এবং আমার ছোট মামি কোনো কথা বলতে পারছে না। হঠাৎ ছোট মামাকে দেখে আমার ছোট মামি তার গলায় 2 হাত দিয়ে চেপে ধরলো। এই দেখে মামা চিৎকার করতে শুরু করলে তখন আমার খালু একটু বুঝতে পারে এবং গরম তেল নিয়ে এসে 2 কানে চেপে ধরলেন। মামি তখন কথা বলতে পারলেও তার শরীরের অবস্থা মারাত্মক, কারণ সে শুধু চোখ মেলে তাকিয়ে থাকে আর কোনো কথা বলতে পারে না। তার এই অবস্থা দেখে ছোট মামা সহ আমার খালু সবাই মিলে ছুটলেন ভালো কোনো কবিরাজের খোঁজে। একটি কবিরাজ আসলেন, অনেকক্ষণ চেষ্টা করে মামিকে সুস্থ করে তুলতে পারলেন না, পরে বিফল হয়ে তিনি চলে গেলেন। এদিকে বর্ষাকাল হওয়ার কারণে আমার বেস্ট ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে বের হলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমি এবং আমার ফ্রেন্ড দুজনে একটা দেওয়ালে পা রেখে পানির ঢেউ উপভোগ করছি। কিন্তু আমার কিছু বন্ধু ছিল, তারা কিছু জিনিস কেনার জন্য দোকানে গেছে। হঠাৎ দেখি আমার ছোট মামা সহ বেশ কিছু লোক আমাদের দিকে এগিয়ে আসলো এবং আমার খালুকে তাদের নৌকায় নিয়ে রওনা হলো এবং তারপর আমরা সবাই বাড়িতে চলে এলাম। ঘটনা 9। এইদিকে বাড়িতে এসে আমি আমার মাকে বললাম যে কি হয়েছে। তখন মা আমাকে যা বলল তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মা আমাকে যেমন করে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমরা সবাই বিয়ে বাড়িতে রওনা দিলাম। 1টার পর আমাদের নৌকা কোনো কারণ ছাড়াই একটা আম গাছের সাথে আটকে গেল এবং দেখলাম পানি আর ঢেউ, কোথাও কেউ নেই, আর এই পানির মধ্যে শুধু আমরা ছিলাম আর আমার আল্লাহ ছিল। এরপর তোমার মামা আর তোমার 2 খালু মিলে 2জন মিলে একটা মোটা কাগজে ধরে রইল। বাতাসে নৌকা ভেসে যেতে শুরু করলো। তোমার বাবা সবাইকে সাহস দিল, তোমরা সবাই আল্লাহ তাআলাকে ডাকো, আর আমাদের এই বিপদে একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করবে। এই বলে তোমার বাবা নৌকার মাথায় গিয়ে আজান দেওয়া শুরু করলো। আজান দেওয়া শুরু করতেই ওইদিকে আজান আর এইদিকে আমরা সবাই অসহায় হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করেছি। এমনি করে কতক্ষণ কেটে গেছে জানি না। এইদিকে তোমার খালু কতজনকে যে ফোন দিল, কিন্তু কেউ এই সময় আসতে চাইল না। হঠাৎ করে একটা গ্রাম দেখা গেছে আর নৌকা সেই দিকে নিয়ে যাওয়া হলো। যখন নৌকা পাড়ে নিয়ে যাবে তার আগে হঠাৎ ঢেউ আরো বেড়ে গেল। আশেপাশের লোকজন বাতাস আর বৃষ্টির জন্য তাদের খড়ের পালা ঠিক করছে। তাদের দেখতে পেয়ে সবাই চিৎকার করতে লাগলো এবং পাড় থেকে 1-2 হাত দূরে হওয়ায় তারা পানিতে নেমে আসে। সবাই মিলে নৌকা পাড়ে নিয়ে যায় এবং তাড়াতাড়ি নৌকা থেকে আমরা নেমে যাই, আর সাথে সাথে নৌকার তল ফেটে যায়। আশেপাশের লোকজন আমাদের সব কথা শুনে পড়ল। আজ এইখানে মাছ ধরতে আসা এক বাপ আর 2 ছেলে পানিতে পড়ে মারা গেছে। তাদের একজনের লাশ এখনো পাওয়া যায়নি। এরপর তারা আমাদের থাকার ব্যবস্থা করে দিল। আমরা সবাই ঘরে যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে বাড়িতে তোমরা সবাই ফোন করে কান্নাকাটি করছো। বাড়িতে আজ যেতে পারবো কিনা তাও বুঝতে পারছি না, আল্লাহ জানে। তারপর তোমার খালু ফোন দিয়ে একটা নৌকা আসতে বলল। বৃষ্টি শেষ, কিছুক্ষণ পর নৌকা আসলো। আমরা সবাই তাদেরকে ধন্যবাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার কোনো সমস্যা ছাড়াই বাড়িতে চলে আসলাম। মানুষ পানিতে বিপদে পড়লে যে কতটা অসহায় তা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই বলে মা তার ঘটনা শেষ করলেন। দেখলাম মামা কোথা থেকে যেন কবিরাজ নিয়ে এসছেন। ঘটনা 10। কবিরাজ এসে বসলো আর সব কথা শুনে বলল যে একটু তেল আর পানি পরা নিয়ে আসতে। এরপর কবিরাজ কি যেন পড়ে তেল আর পানিতে ফু দিল এবং কি একটা যেন নকশা এঁকে 2টো কাগজ আমার ছোট মামির 2 হাতে দিল এবং সেটাকে আঙুলের মধ্যে নিতে বলল। আর একটা নাম আছে যেটা বলছি না, এই নাম বারবার বলতে বলল। বেশ কিছুক্ষণ পর মামি শরীর কাঁপুনি দিয়ে উঠল। কবিরাজ বলল, তুই কে, কেন এই মেয়ের ক্ষতি করতে এসেছিস? ছোট মামি চুপ থাকে কিন্তু কোনো কথা বলে না। কবিরাজ বলল, কে তুই, এই মেয়েকে কষ্ট দিচ্ছিস? ছোট মামি আবারও চুপচাপ, কোনো কথা বলে না। এরপর কবিরাজ তার তেল পড়া আর পানি মিশিয়ে ছোট মামির দিকে ছিটিয়ে দিল। ছোট মামি তখন বলে উঠল, আমার নাম ইদিস, আমি থাকি ওই ঢিবির তেঁতুল গাছে। যখন নৌকা ঢিবিতে আসে
তখন ওদের সাথে থাকা খাবারের গন্ধে আমি পাগল হয়ে যাই। কিন্তু কিভাবে খাবো? এখানে বলে রাখা ভালো, বিয়ে বাড়ি থেকে আসার সময় মাছ ভাজা, গরুর মাংস, কুলসি পিঠা, তেলের পিঠা এবং ভাত ও পোলাও সঙ্গে নেওয়া ছিল। আমি প্রথমে ওদের নৌকা তিনটিতে ঢেউ তুলে ভয় দেখানোর চেষ্টা করি, কিন্তু ওরা বুঝতে পারে না। তারপর নৌকার বেল আর পাখা ছেড়ে ওদের মারতে চেয়েছিলাম, কিন্তু এই নামাজি ব্যক্তির জন্য মারতে পারিনি। সে নৌকার সামনে আজান দেয়, বারবার আজান দেয়, সবাইকে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলে। ওর বংশ আমি নির্বংশ করে দেব, ওর জন্য আমি এত চেষ্টা করেও মারতে পারলাম না। কিন্তু এই মেয়েকে আমি মারবো, না মেরে আমি যাব না। কবিরাজ তখন বলল, তুই ভালোভাবে চলে যাবি কিনা বল, না হলে তোকে আমি বোতলবন্দি করব। তখন ছোট মামি সেই কণ্ঠটা নিয়েই বলল, ভালো চাস তো চলে যা, না হলে তোর অবস্থাও কিন্তু আমি খারাপ করে দেব। আর আমি ভালো করে জানি তোর বংশে কে এবং কোথায় কে আছে, এক এক করে মারবো। এরপর কবিরাজ তার নির্দিষ্ট কাজ অনুসারে সবকিছু ফলো করে সেই জিনটিকে বোতলবন্দি করে ফেললো। আমরাও দেখলাম বোতলের মধ্যে শুধু একটু আগুন দেখা যায়। বেশ কিছুক্ষণ পর ছোট মামির জ্ঞান ফিরে আসলো এবং কিছু বললে সে বলে তার কোনো কিছুই মনে নেই। তারপর আমার নানি এসে কবিরাজকে বলল সেজো মামির দিকে একটু যেতে। কবিরাজ সেজো মামিকে নিয়ে আসতে বলল এবং তাকে ঠিক একইভাবে জিন হাজার করা হলো তার শরীরে এবং তাকে তারও জিন ছাড়ানো হলো। সেজো আমি এক্ষেত্রে বলেছিল রক্ত চাই, আমার রক্ত চাই। প্রথমে এই মেয়ের রক্ত চুষে খাবো, তারপর ওর 2 মেয়ের রক্ত খাবো। কবিরাজ বলল, কে তুই, কেন এই মেয়েকে ছায়ের মধ্যে নিতে চেয়েছিলি? সেজো আমি বলে, আমার নাম রবিদাস, আমি ওই ছায়ের সাথে থাকা আম গাছে থাকি। একদিন সন্ধ্যায় আমার গায়ে আগুনওয়ালা ছাই ঢেলে দিয়েছিল। আমি তখন সুযোগের অপেক্ষায় ছিলাম, কেমন করে কিভাবে এই মেয়ের ক্ষতি করতে পারি। কালকে সুযোগ পেয়েছি, কিন্তু এই বয়স্ক মহিলার জন্য কিছু করতে পারলাম না। একটু পরে আসলে আমি আমার কাজ সমাধা করতে পারতাম। এখন তুই যাবি কিনা বল, কবিরাজ জানতে চাইল। সেজো আমি বলল, না যাব না, তুই যা পারিস কর। কবিরাজ তখন তেল পড়া মামির গায়ে ছিটিয়ে দিল। তখন মামি বলল যে, আগুন জ্বলছে আমার শরীরে, তুই কি দিলে আমার খুব কষ্ট হচ্ছে। এরপর কবিরাজ বলল, তুই এখন যাবি নাকি বোতলবন্দি করব? তখন সে যেতে রাজি হয়। কবিরাজ তখন বলে, বুঝবো কিভাবে তুই যাচ্ছিস? তখন সে বলে, আমি জুতা কামড় দিয়ে নিয়ে যাব। তারপর সবাই দেখে যে জুতা কামড় দিয়ে মামি অজ্ঞান হয়ে গেল। একটু পরে তার জ্ঞান ফিরল। কবিরাজ আমার 2 মামিকে একটা একটা করে 2টা তাবিজ দিয়ে বাড়ির মধ্যে 4টা পেরেক ফুটে বন্ধ করে দিল। ঘটনা শেষ। এরপর কবিরাজকে আমরা নৌকায় তার বাড়িতে পৌঁছে দিয়ে এলাম এবং আল্লাহর রহমতে এখন সবাই ভালো আছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, কিন্তু আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই, আপনিও ভালো থাকবেন। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি যে ঈদ সামনে যেহেতু আপনাদের কাছ থেকে আরো দারুণ দারুণ ঘটনা পাবো। এবং ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে রাসেল। যদি ভালো লাগে তাহলে পরে শোনাবেন। পরবর্তী ঘটনাগুলো যদি সম্ভব হয় তাহলে লিখে স্টুডিওতে গিয়ে আমি আর কি বলতে পারি।